কাবুলিওয়ালার বাঙালি বউ সুস্মিতা বন্দ্যোপাধ্যায় আজ দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি সুস্মিতা বন্দ্যোপাধ্যায় এক কাবুলিওয়ালাকে বিয়ে করেছেন, তার নাম জামবাজ খান, এবং তাকে নিয়ে তিনি আফগানিস্তানে পৌঁছে গেছেন। দ্বিতীয় অধ্যায়। সাহেব কামাল, সাহেব কামাল, ওঠো, সকাল হয়েছে। আচমকা ঘুম থেকে ধড়মড়িয়ে উঠে বসলাম। আপাতমস্তক মুড়ি দিয়ে শোয়ার ফলে কখন যে সকাল হয়েছে বুঝতেও পারিনি। এখানে আসার পর জামবাজের এক কাকা আমার নতুন নামকরণ করেছেন সাহেব কামাল। এই নামের অর্থ আমি জানি না, তবে আন্দাজে বলতে পারি সাহেব কা মাল, অর্থাৎ সাহেবের মাল গোছের কিছু একটা হবে। এখানে সবাই আমাকে এই নামেই ডাকে। আমার সত্যিকারের নামটাও আজ অতীতের অ্যালবামে। 6 বছরের অতীত। সেদিনের কথা বড্ড মনে পড়ে। কলকাতার জনস্রোতে গা ভাসিয়ে পথ চলা, কার্জন পার্কে ফুচকা খাওয়া, বর্ষায় শরীর ভিজিয়ে ঝোড়ো কাক হয়ে বাড়ি ফেরা, মন খারাপ করা বিকেলে বা উদাসী দুপুরে স্বপ্নের জাল বোনা, পার্ক স্ট্রিটে কিংবা গ্র্যান্ডের আর্কেটে শপিং করা, এরব অজস্র স্মৃতির টুকরো মনের মধ্যে উথাল পাথাল করে। নানান অনুভূতিতে ভরা কয়েক বছর আগের ফেলে আসা দিনগুলো থেকে এবার আমি বাইরে এলাম। দেখলাম আমার 3 দেওর বরফ পরিষ্কার করছে। শুরু হয়েছে নিত্যদিনের মতো আরও একটা আফগানি দিন। সেই একঘেয়ে জীবন। কোনো বৈচিত্র্য নেই এখানকার দৈনন্দিন জীবনধারায়। তবুও চলতে হচ্ছে। জীবন ধারণের জন্য খেতে হচ্ছে, কথাবার্তা বলতে হচ্ছে, নইলে সময় কাটাবো কী করে? আফগানিস্তানে পুরো 3 বছর কেটে গেল। জামবাজ হিন্দুস্তানে গিয়েছে আসাম চাচার সঙ্গে। নরমে গরমে ঝগড়ায় ভালোবাসায় ভালোই কাটছিল। সব বেদনা যন্ত্রণা ভুলেছিলাম জামবাজের মুখ চেয়ে। কিন্তু জামবাজের সঙ্গটুকের সৌভাগ্যটুকুও আমার কপালে বেশি দিন সইল না। একদিন ওর জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। মাঝরাতে হঠাৎই ঘুমটা ভেঙে গেল। ঘরে একটা হ্যারিকেন জ্বলছে। এর আগেও অনেক রাত গিয়েছে জামবাজ সারা রাত বাড়িতে ফেরেনি, কিন্তু আমার মন এত চঞ্চল হয়নি। মনে হলো আজও সে বোধহয় রাতে বাড়িতে আসবে না। সকালে এসে একমুখ হাসি নিয়ে আমার সামনে কপট ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়াবে, কৈফিয়ত দেবে রাতে না ফেরার জন্য। কিন্তু ধীরে ধীরে আমার মনটা বড় অস্থির হয়ে উঠতে লাগলো। ওর বাড়িতে না ফিরে আসাটা কেন জানি না আমার মনে একটা ভয়ের সংকেত দিচ্ছে। আসাম চাচাও তো বাড়িতে নেই। আমার এই একটা দোষ, আসামকে আমি কখনো কাকা বলি তো কখনো চাচা বলি। গতকাল তার 2 বিবি ও অন্যান্য সবার কাছ থেকে বিদায় নিয়ে হিন্দুস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঠিক 24 ঘন্টা পরে জামবাজের এইভাবে রাতে বাড়ি না ফেরাটা আমার যেন স্বাভাবিক বলে মনে হচ্ছে না। গতকাল রাতে বিছানায় ওর ব্যবহারটা অন্যান্য দিনের মতো ছিল না। এই কথাটা সারা দিন আমার মনে পড়েনি তো। তাছাড়া এই কথা মনে না পড়বারই তো কথা। স্বামী স্ত্রীর মধ্যে রাতের অন্ধকারে বিছানার নির্জনতায় অনেক বাস্তব ও অবাস্তব ঘটনাই ঘটে, যা সকালের কর্মব্যস্ততায় কেউই বিশেষ মনে রাখে না। কিন্তু এখন আমার বেশ স্পষ্ট মনে পড়ছে রাতে ওর ভালোবাসার রঙটা একটু অস্বাভাবিক ছিল, রোজকার মতো ছিল না। যেন ও আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। হয়তোবা কোনো দিন আর মিলন হবে না, নতুবা বহুদিন বাদে মিলন হবে। চাপা একটা বেদনা যেন ওর ব্যবহারে ছিল বলেই আমার মনে হচ্ছে এখন। কিন্তু কী সেই বেদনা? তবে কি সে আমাকে এখানে রেখে হিন্দুস্থানে চলে গেল? কিন্তু তাও কি কখনো সম্ভব? সে যে আমাকে ভালোবাসে, আমি তার স্ত্রী। কোনো স্বামী স্ত্রীকে মিথ্যা বলে না। স্বামীর গোপন যত কিছু আছে তার কেউ না জানলেও স্ত্রী জানবেই। না না, এমন অমানবিক নিষ্ঠুরের মতন কাজ জামবাজ কিছুতেই করবে না। সে আমাকে প্রাণাধিক ভালোবাসে। কোনো মুজাহিদ ওকে গুলি করে দেয়নি তো ভুলবশত? হ্যারিকেনের আলোটা টিমটিম করে জ্বলছে। সমস্ত ঘরটায় আলো আঁধারির এক বৈচিত্র্যময় বাহারি খেলা। মনে মনে ভাবলাম, কাল সকালে জামবাজ বাড়ি এলে একটু কড়াভাবে বলতে হবে, আর যেন এভাবে আমাকে না জানিয়ে রাতে কোথাও না থাকে। এতে আমার কষ্ট, আবোল তাবোল চিন্তা হয়। এ কী অসভ্যতা, রাতে বাড়ির বাইরে থাকা! রাগের মধ্যে এপাশ থেকে ওপাশ ফিরে শুলাম। পরদিন বেলা প্রায় 12টা।
জামবাজের দেখা নেই, মন দিয়ে রুগী দেখতেও পারছি না। এমন দেরি তো আর কোনো দিন করে না। এই তো সেদিন আমাকে না বলেও পিসির বাড়ি গিয়েছিল, রাতে বাড়ি ফেরেনি, কিন্তু ভোরে বাড়িতে এসে হাজির। সব কিছু বোধহয় ঠিক আছে, কিন্তু তবু আমার মন অজানা আতঙ্কে শিউরে উঠছে বারবার। কেবলই থেকে থেকে মনে হচ্ছে জামবাজ যেন অনেক দূরে কোথাও চলে গেছে। আমার ডাক সে আর শুনতে পাচ্ছে না। বাড়ির পরিবেশটাও যেন কেমন কেমন, একটা যেন বেপরোয়া ভাব সবার মধ্যেই লক্ষ্য করছি। কেবল গুলগুটি ছাড়া। গুলগুটি আমার খুড়তুতো যা। গুলগুটির চোখ দুটো লাল, যেন অনেক কেঁদেছে সে, যদিও প্রায়ই ও কাঁদে ওর ভাগ্যের পরিণতির জন্য। দেওররা অন্যদিনের মতো শান্ত নয়, একটু বেশি সাহসী মনে হচ্ছে। আমার মেজো সাদগি অন্যদিন বাড়ির দাওয়ায় পা মেলে বসে না, আজ দাওয়ায় পা মেলে বসে কিশমিশ দিয়ে চা খাচ্ছে, আর বেশ জোরে জোরে স্বামী কালাখানের সঙ্গে কথা বলছে, যা একেবারেই সম্ভব নয়, কারণ জামবাজের উপস্থিতিতে কেউ এইভাবে তার বউয়ের সঙ্গে বসে কথা বলবে না। একটা বাজে উদ্বিগ্ন নয়নে বাড়ির বড় দরজার সামনে একটা থামের ওপর বসে আছি। হঠাৎ দেখলাম আসাম চাচার দুই বিবি পাবলু ও নাকসিরা আর আবু ও সেরিনা চাচি, আবু হয়ে জাট সারিনা সেরিনা খুড়ো শাশুড়ি, আদ্রামান ভাইয়ার বিবি, আদ্রামান আবুর সৎ ছেলে, সবাই আমাদের বাড়ির দিকে আসছে। মনটা কেমন চমকে উঠল। শেষ, আমার সব শেষ হয়ে গেল, নেই, জামবাজার নেই। আমি চিৎকার করে তাকে আর পাবো না। আমি উঠে দাঁড়িয়ে দেওয়ালে মাথা ঠুকতে লাগলাম, কান্নায় ভেঙে পড়লাম। একটু পরেই জামবাজের দেহটা হয়তো আমার বাড়ির উঠোনে এনে হাজির করবে। শেষ হয়ে গেল সব। আমি উন্মাদের মতো গিয়ে আবুকে জড়িয়ে ধরলাম। আগত সবাই আমার মাথায় হাত রাখলো। আমি কাঁদতে কাঁদতেই বললাম, কে কে করলো এমন কাজ? আমার প্রাণ থাকতে আমি তাকে ছাড়বো না, তার বংশের কেউ বাঁচবে না, আমি সবাইকে হত্যা করব। হঠাৎ আসাম চাচার বড় বউ বলল, সেইদা জবুম গরম, অর্থাৎ আমিও দেখব যে তুমি কি করো। আমি পাবলু চাচির কথা শুনে রাগে দুঃখে সজোরে একটা ঘুষি মারলাম তার মুখে। পাবলু চাচি উই উই আওয়াজ করে মাটিতে বসে পড়ল। আবু তখন আমাকে ধরে মাটিতেই বসিয়ে দিয়ে বলল, দাগা সাহেগে, এটা কি? দেতা ওয়েলি বিনাকে, মানে ওকে মারছো কেন? তা মেয়েরও আকপলে উড়াল, অর্থাৎ তোমার স্বামী নিজেই চলে গেছে। কতক্ষণ সময় যে অতিবাহিত হয়েছে জানি না। অবসন্ন শরীরে টলতে টলতে নিজের ঘরে চলে এলাম। কান্না অনেকক্ষণ থেমে গেছে, বিলাপ আর নেই, শুধু একটা কিছু থেমে গেছে বলে মনে হচ্ছে। দিনের আলোকে পরাস্ত করে রাতের অন্ধকার পৃথিবীতে ছেয়ে যাচ্ছে। একটা শুষ্ক মরুর হাওয়া শনশন বয়ে চলেছে। পাতকুয়ার সামনে গরুগুলো এক টানা হাম্বা হাম্বা চিৎকার করছে। মুরগিগুলো ডানার ঝাপটা দিতে দিতে ওদের গন্তব্যে চলেছে। একটা মুরগিকে অন্য একটা মোরগ তাড়া করেছে। ঠিক তখন বড় একটা মোরগ কেশর তুলে বেগে ধেয়ে এসে অন্য মোরগটাকে সরিয়ে দিল। আমি ঘরের জানলার সামনে বসে শূন্য দৃষ্টিতে দেখছি। চোখের পলক যেন পড়তে ভুলে গেছে। বসে থাকতে আর ভালো লাগছে না। নিজের মাথার দোপাট্টা দিয়ে আপাদমস্তক ঢেকে শুয়ে পড়লাম। যারা এসেছিল তারা আমাকে উপদেশ দিয়ে চলে গেল। আমিও বুঝে নিলাম যে মৃত্যু নয়, মুজাহিদদের গুলি নয়, সে পালিয়েছে, সে জীবিত। সুতরাং দেখা তার সঙ্গে একদিন আমার হবেই। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে, সমস্ত ভালোবাসা মিথ্যে, সব প্রতিশ্রুতি মিথ্যে। আমি তো বেশ ছিলাম, কোনো পুরুষকেই জীবনসঙ্গী করব না বলেই তো প্রতিজ্ঞা করেছিলাম। তবে কেন করলাম বিয়ে? আর বিয়ে করলামই যখন, তখন নিজের দেশের ছেলেকে কেন করলাম না? কে যেন আমার নিজের মনের ভেতর থেকে বলে উঠল, এর জন্য দায়ী তুমি নিজে। না না, এই পরিণতির জন্য দায়ী রুমা। নিজেকেই কৈফিয়ত দিতে চাইলাম। আবার প্রশ্ন করলো, তুমি সত্যি করে বলো তো, তোমার এই পরিণতির জন্য রুমাই কি দায়ী? হ্যাঁ, রুমাই দায়ী। ওই তো জামবাজের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। মিথ্যে কথা, রুমা পরিচয় করিয়ে দিয়েছিল, কিন্তু বিয়ে করতে বলেনি। আসলে জামবাজের মধ্যে আমি একটা প্রকৃত পুরুষকে দেখতে পেয়েছিলাম, তাই আস্তে আস্তে ওকে ভালোবেসে ফেলেছিলাম। আবার মনকেও কৈফিয়ত দিলাম। তবে আজ রুমাকে দায়ী করছো কেন? তাছাড়া এই কি তোমার প্রকৃত মানুষ? সৌরভকে মনে পড়ে? তাকে কি তুমি ফেরাতে পারতে না? না,
তুমি তাকে ফেরাবার বিন্দুমাত্র চেষ্টা করনি, সুতরাং তুমি মরো। জামবাজ চলে গেছে। অনেক চিন্তা করেও ওকে আর আমার মনে পড়ে না। ঠিক মনে পড়ে না এ কথা বলতে পারবো না, পরে আবার ঘেন্নার আচ্ছাদন দিয়ে সব ভালো মন্দ ভালোবাসা ঢেকে ফেলি। মনের কোনোখানেই আর উত্তাল তরঙ্গের ঢেউ নেই, কেবল বালির ওপর আছড়ে পড়া ঢেউ, ক্লান্ত অবসন্ন মন। একটা হিংসা আমার মনে অপ্রত্যক্ষ জায়গা করে নেয়। কাউকে যখন দেখি যে তার স্বামীর সঙ্গে বসে আছে, তখন আমার মনের ভেতরটা সপ্ততন্ত্রীর বীণার ঝংকারের মতো বেজে ওঠে। ভাবি ও কত সুখী, স্বামী ওর সঙ্গেই আছে, আমার নেই। একটা কষ্ট তখন আমার বুকের ভেতরটা একেবারে ঝাঁঝরা করে দেয়। এমনকি পশু পাখির ক্ষেত্রেও আমার একই হিংসা বা ওই প্রকার বীণা ঝঙ্কৃত হতে থাকে। সবই আছে, অথচ কিছুই নেই। আমি আছি, আমার কেউ নেই। হৃদয় আছে, তবে তা উদ্দীপ্ত হয় না। চাওয়া আছে, পাওয়া নেই। উন্মাদনা অনেক, কিন্তু তা প্রশমিত হয় না। আমি আছি, আমার কেউ নেই। আমি এক হারিয়ে যাওয়া নারী। কেবল দু চোখ ভরে নীরের স্বপ্ন আঁকি। কোথায় ছিলাম, আজ কোথায় এলাম? কী চেয়ে হায় কী যে পেলাম? স্বপ্ন দিল শুধুই ফাঁকি। এও কি বাস্তব? কিন্তু এই অসম্ভব বাস্তব আমার জীবনে ঘটল। জামবাজ আজ ৩ বছর হলো হিন্দুস্থানে চলে গেছে। এখানে সে মাত্র ২ বছর ৭ মাস আমার সঙ্গে কাটিয়েছে। অনেক সুখ আর অবিশ্রান্ত ভালোবাসার স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে, যা কোনো দিন কোনো পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকতো না। দুর্লভ দুষ্প্রাপ্য সব স্মৃতি আমাকে দিক থেকে দিগন্তরে কেবলই ছুটে যেতে বাধ্য করে। আজ ৩ বছর ধরে ছুটতে ছুটতে আমি ক্লান্ত, অবসন্ন। ভালোবাসা আজ পশ্চিমাঞ্চল। আমার জীবনে যখন যা কিছু ঘটেছে তা অতি অপ্রত্যাশিতভাবেই ঘটেছে, আর আমি বিক্ষিপ্ত, বিকর্ণ, উন্মুক্ত হয়ে লোক সংসর্গে অনুচিত কর্ম ভুলে গিয়েছি। সংকীর্ণ চিত্তের মানুষের কাছে উপহাস্যতার খোরাক হয়ে বিচরণ করেছি। জামবাজ চলে যাওয়ার পর শুরু হয়েছে আমার প্রতি ওর ভাইদের অত্যাচার, অনাহার, অনিদ্রা, আর সেই সঙ্গে মারধর। বলে কোনো লাভ নেই, এরা অমানুষদের দলেই পড়ে। বর্তমানে আমি এখানে অলিখিত বন্দী, কারণ দেশটাই একটা কয়েদখানা। জীবনের শুরুতে আদৌ ভাবিনি যে এই অমোঘ দুর্যোগ এবং অধঃপতনের মতো বীভৎস ভয়ঙ্কর অন্ধকার আমাকে সুস্থ জীবনের থেকে এইভাবে তাড়া করে ভাসিয়ে নিয়ে যাবে। আর হয়তো কোনো দিন আমি নতুন দিগন্তের নব আলোয় উদ্ভাসিত হব না। জামবাজের কথা ভর্তি ক্যাসেট এখন আমার নতুন দিগন্তের নব আলো। ২-৩ মাস বাদেই এখন ওর ক্যাসেট আসে। সেই ক্যাসেটেও বলে, রাস্তা ঠিক হলে, যুদ্ধ থামলে তুমি আসবে। জামবাজ খুব ভালো করেই জানে যে বর্তমানে পৃথিবীর সমস্ত খবর থেকে আমি বঞ্চিত, সুতরাং ওর কথা সহজেই বিশ্বাস করে নেব। এইভাবেই প্রহসন মাখানো ক্যাসেট বন্দি একগুচ্ছ কথাই হলো আমার এই কয়েদি জীবনের সঙ্গী। বিয়ের আগে জামবাজকে ভালো করে জানার বোঝার সুযোগ বা সময় কোনোটাই ছিল না। সপ্তাহে একবার হয়তো আমরা দেখা করতাম, একটা বাঁধা ধরা টাইমের মধ্যে ৩টে থেকে ৪টে। নিউ মার্কেটের ভেতরে ফ্লোরিজের রেস্টুরেন্টে গিয়ে আমরা বসতাম। ১ কাপ কফি বা একটা পেস্ট্রি খেতে যতটুকু সময় লাগে ততটুকুই ছিল দুজন দুজনকে বোঝার সময়। এইটুকু সময়ের পরিধির মধ্যে ও আমাকে কতটুকুই বা চিনতে পেরেছে, আর আমি বা ওকে কতটা জানতে পেরেছি। তবে আজ এসব প্রশ্ন তুলে কোনো লাভ নেই, সেটুকু অন্তত বুঝেছি। আজ এই পর্যন্ত। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।